সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন, অত আনন্দিত হওয়ার কিছু না, সেনাপ্রধানকে আমরা মানি না। এটা কিন্তু সেই মব বাহিনীর কিন্তু বার্তা যে সেনাপ্রধান বা প্রশাসনকে আমরা মানি না, উনি বলার পর থেকে আমরা তারা তাদের কাজটাকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি মনে করি যে অত্যন্ত আতঙ্কের একটা বিষয়, যে যেখানে আমাদের একটু স্বস্তি পাওয়ার কথা সেখানে স্বস্তি তো নেই, আতঙ্ক বেড়ে গেছে। তো সেই জন্য এটা সেনাপ্রধানকেও ভাবতে হবে, তাদেরকেও ভাবতে হবে যে তাদের কিভাবে বারবার চ্যালেঞ্জ যখন করছে এই রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রশাসন, ইনস্টিটিউশন, সেনাবাহিনী কাছে তো একটা রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে, এবং সেনাবাহিনীর প্রতি যদি আস্থা না থাকে তাহলে কিন্তু অসহায় রাষ্ট্র। তো সেখানে আমার মনে হয় সেনাবাহিনীকে ভাবতে হবে এখন খুব সিরিয়াসলি যে জনগণের কাছে তাদের সম্মানের জায়গাটুকু, তাদের গ্রহণযোগ্যতার জায়গাটুকু, তাদের প্রতি ভয় ভীতির জায়গাটুকু নষ্ট করে দিচ্ছে বিশেষ একটি গোষ্ঠী। এটি তাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে। আর আগে একটি যে কথাটি হচ্ছিল যে পদত্যাগ করবেন, যে নাটকটা, এটা আসলে যখন দেখছিলেন যে সমস্ত মানুষ ফুঁসে উঠেছে, তখন তিনি এবং তার মানবিক করিডোর, চিটাগং বন্দর, এই সকল বিষয় নিয়ে যখন অনেক কথা হচ্ছিল, অনেক জনগণ ক্ষিপ্ত হচ্ছিল, নানা দিক থেকে প্রশ্ন আসছিল, এবং সেনাবাহিনী প্রধানরাও কিন্তু বারবার বলেছেন যে নো করিডোর। তো সেই জায়গায় তখন এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য একটা পদত্যাগ নাটক, সিনেমা ওনারা শর্ট ফিল্মের মতো করলেন, যেটি আসলে জনগণ বুঝতে পেরেছে। আপনি বলছিলেন না যে উনি হয়তো একটু আগে পদত্যাগ করে হিরো সাজতে পারতেন, বা একটু আগে নির্বাচন দিয়ে। দেখেন, হিরো তো হিরো সাজে, আর ভিলেন হিরোর ভাব ধরে। উনি হচ্ছেন টোটালি একটা ভিলেন, উনি হিরোর মুখোশ ধরে পুরো সিনেমাটায় প্লে করে যাচ্ছেন হিরো, কিন্তু উনি আসলে ভিলেন। আর যে পদত্যাগের কথা বলছেন বা অন্যান্য ইস্যুগুলোর কথা বলছেন, এগুলো উনি করবেন না, উনার সে সকল ইচ্ছে নেই। ফেরেস্তাই শয়তান, দুটো আলাদা ক্যারেক্টার। ওকে 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 প্রিয় দর্শক, আমি এটার সাথে একটু মিলিয়ে বলতে চাই, কথাটি আমার ভালো লেগেছে যে ঠিক আছে, হ্যাঁ, শয়তানে হিরো 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 ভিলেন হিরো সাজার চেষ্টা করে না। আচ্ছা, যাই হোক, ইউনূস সাহেব, আমি আবারও বলছি, তিনি যদি বলেন যে এখনো বলেন যে নির্বাচন এই বছরের অক্টোবরে হবে, দেশবাসী স্তম্ভিত হয়ে যাবে, অবাক হয়ে যাবে, এবং তাকে মন প্রাণ থেকে শ্রদ্ধা জানাবে যে না, নির্বাচন করে ফেলবে। কিন্তু তিনি সেটি বলছেন না। তিনি যদি গত পরশুদিন পদত্যাগ করেই ফেলতেন, দেশবাসী আফসোস করতো, হাইরে ইউনূস সাহেব থাকলে জানি আরও অনেক কিছু করে ফেলতে পারতো, কিন্তু আমরা তাকে সেই সুযোগটা দেইনি। আর তিনি যে বন্দর টন্দর নিয়ে নানান কথা বলছেন, এগুলো মানুষ ভুলে যেত, কিন্তু সেটাও হয়নি। তিনি হিরো হইতে পারলেন না, এখন ভিলেন হয়ে গেলেন। এখন কেউ কেউ বলছেন ইউনূস সাহেবকে যেহেতু এখন ওই যে ক্রিকেট খেলায় আছে না, একবার যদি লাইফ পেয়ে যায়, মানে ক্যাচটা যদি না ধরতে পারে, লাইফ পেয়ে গেলে সে কিন্তু দুর্দান্ত বেপরোয়া হয়ে উঠে, তখন সে সেঞ্চুরি করে। ঠিক আছে, লাইফ দেয়া, হয়তো ইউনূস সাহেব যেহেতু সেকেন্ড টাইম লাইফ পেয়েছেন, উনি হয়তো আরও বেপরোয়া হয়ে যাবেন এখন, যে হ্যাঁ, চট্টগ্রাম একদম ক্যাশ টাকায় বিক্রি করে দেবে, এটাও হতে পারে, নগদ। যাই হোক, আমরা সেগুলোর দিকে যাব না। তবে সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছেন, একদম বাংলাদেশের মানুষের মনের কথাই তিনি বলেছিলেন এতদিন। ওই দিন মানুষ কিন্তু আবার পুনরায় প্রাণ ফিরে পেয়েছে, এবং তার কথাই অনেক আশান্বিত হয়েছে। এখন দেশবাসী দেখতে চায় সেগুলোর বাস্তবায়ন। তিনিও ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন, আজকে আবার তারেক জিয়াও নির্বাচনের কথা ডিসেম্বরেই বলেছেন। আমাদের দেশবাসীও চাচ্ছে একটা নির্বাচন দেশে হয়ে যাক। আমরা কিছু মন্তব্য নিয়ে আপা আরিয়ান আহমেদ আকাশ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, গোলাম সরওয়ার মোল্লা, জয়তু দেশরত্ন শেখ হাসিনা, তারপরে রয়েছেন মুন্না দেখাইতে থাকো, গোলাম সরওয়ার মোল্লা, জয়তু দেশরত্ন শেখ হাসিনা। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক মণ্ডলী যারা যুক্ত হয়েছেন, আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন, এটা বিনয়ের সাথে বলি আর কি, তাহলে অন্যরা আরও দেখতে পাবে, আমাদের সাথে যুক্ত হবে। আর আপনারা আমাদের ফেসবুক পেজে যদি ফলোয়ার হতে চান, সেটি আপনারা ফলো করবেন। আর একটা হচ্ছে যে আমাদের ইউটিউব যদি সাবস্ক্রাইব করতে চান, চ্যানেল 16, সেটিও সাবস্ক্রাইব করতে পারেন। মুন্না, আমরা নেক্সট এম শাহজাহান আলী শিশির, তিনি বলছেন ম্যাম, আমাদের নেতাদের কিছু ভুল ছিল এই অবস্থার জন্য। জি, কথা সত্য, ভুল ছিল। খায়রুল বাশার, ইউনূসের শাসনের চাইতে সামরিক শাসন অনেক ভালো হয়, সন্ত্রাস থাকবে না। ও বাবা, ভালো কথা বলছেন। ঠিক আছে। গোলাম মোস্তফা, যারা খারাপ ব্যবহার করছে তারা অমানুষ। জি, ধন্যবাদ। গোলাম সরওয়ার মোল্লা, মাফিয়া খুনি জঙ্গি ইউনূস হটাও, দেশ বাঁচাও। জি, ধন্যবাদ আপনাকে।
যুবলীগ দেশের মানুষ ডক্টর ইউনূসের কাছে জিম্মি হয়ে গেছে, এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? জি ধন্যবাদ। উত্তরণের উপায় নির্বাচন, 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 নির্বাচন। নেক্সট রায়হান রুবেল, তিনি বলছেন ভাই আসসালামু আলাইকুম, আমি রংপুর ফেরগঞ্জ থেকে রিজার্ভ আছে বাড়তেছে। জি জি, ফেরগঞ্জ রিজার্ভ আছে বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, বাড়ুক বাড়ুক, এটা দেশের জন্য ভালো। নেক্সট হাফেজ আবিদুর রহমান, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের শাসন হইলে দেশ প্রকৃত শান্তি আসবে বলে এবং সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ। জি, এদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে, এটাও সত্য। জি জি, আপনাদের উপর অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে, ভাঙচুর চলছে, সেগুলো দুঃখজনক। রিপন খান অনেক সুন্দর কথাগুলো বলেছেন আপু, ধন্যবাদ আপনাকে রিপন খান। আমাদের আরও খান ফারদিন, তিনি বলছেন ইউনূস অনেক সুফি সাধকের মাজার ভাঙচুর করার অনুমতি দিয়েছে, যে তার বিচার হবেই হবে। আচ্ছা যাই হোক, কী হবে আমরা জানি না, তবে সব কিছু ভেঙে ফেলছে যে এটা সত্য। জি ধন্যবাদ। আর আপু আরেকটা কথা বলি, আব্দুস সালাম চৌধুরী তিনি বলছেন সেনাপ্রধান কি অপেক্ষা করেন, দেশ ধ্বংস হচ্ছে, মব চলছে, কোনো আশার কিছু দেখছেন? আচ্ছা ঠিক আছে, এগুলো চলছে। সজীব আহমেদ, যে ধ্বংসের দ্বার প্রান্তে সাধারণ মানুষের মনে শুধু আগেই ভালো ছিলাম। জি ধন্যবাদ আপনাকে। আরও রয়েছেন অনেকে কমেন্ট করছেন, মতামত দিচ্ছেন, আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো। আনিসুর রহমান, দেশপ্রেমিক সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী দেশ বিক্রির চক্রান্ত আপাতত রুখে দিয়েছে বিডি। সাবাস সেনাবাহিনী, সাবাস। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে মুন্না, তুমি টিকে সাধারণ জনগণ কাঁদছে আপা, বিডি। জি মুন্না, তুমি এগুলো দেখাতে থাকো। আপা আপনার কাছে এখন বক্তব্য যে আরে দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না, এই বিষয়টি নিয়ে একটু আলাপ করতে হবে। গয়েশ্বরচন্দ্র বাবু তো একদম এমন দার্শনিকের মতো কথা বলেছেন, মানে কথাটার ওজন আছে কিন্তু, এবং এই সত্য কথাটা কিভাবে 2 ওয়ার্ডে 3 লাইনে 1 লাইনে প্রকাশ করলেন আমি ঠিক বুঝতে পারছি না। ভালো, আপনার কাছে কি মনে হচ্ছে? তিনি হয়তো পদত্যাগ করতে চেয়েছেন, গয়েশ্বর বাবু এ কথা বললে কি হবে? আমরাই না ঠেকাইছি, আমরাই না কান্নাকাটি করে ওনার পায়ে ধরে ওনাকে রেখেছি, উনি কি চেয়েছে ক্ষমতায় থাকতে? বলেন। দেখেন, গয়েশ্বরচন্দ্র রায় উনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তি। ওনার দেখা জানার অভিজ্ঞতা অনেক অনেক বেশি, এবং গত 10 মাস যদি উনি সত্যিকার অর্থে একজন বাংলাদেশের আপামর জনসাধারণের মনের ভাষাটি উনি করতে পেরেছেন বলে আমার বিশ্বাস। সে কারণেই কিন্তু উনি কথাটি বলেছেন যে উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। দেখেন, এই কথাটার পেছনে অনেক বড় একটা ইতিহাস আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু কোনো না কোনো সময় অবসর নিতে হয়। একদম সেনাবাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, যে কোনো ব্যক্তিকেই একটা অবসর বলে একটা বিষয় আছে, যে অবসর নিতে হয়। সেখানে আমরা দেখলাম উনি গ্রামীণ ফোনের দায়িত্বে যে ছিলেন, উনার যে বয়স হয়েছিল এবং যে সময় ওনার অবসর নেওয়ার গ্রামীণ ব্যাংক, তখন কিন্তু খুব যৌক্তিক ছিল ওনার অবসর গ্রহণের বিষয়টি। তিনি অবসর গ্রহণ করতে চাননি, এবং এটা নিয়ে অনেক নাটকও তখন আমরা দেখেছি। কিন্তু যেহেতু তখন গ্রামীণ ফোনের ওই বিষয়গুলো আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল না, সেজন্য সেটা নিয়ে হয়তো অনেক মানুষ সেই সময় রাজনীতির প্রেক্ষাপট ইতিহাসটা জানেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উনি এরকম, উনি ছাড়তে চান না, উনি কোথাও গেলে পুরোটা নিতে চান। তা সেই হিসাবে গত 10 মাসে উনি যা নিয়েছেন, উনি ব্যক্তি হিসেবে যা যা নিয়েছেন, লাভবান হয়েছেন, যা যা অর্জন করেছেন, যেমন ধরুন ওনারা কর্ম করা, বিভিন্ন অর্থনৈতিক হিসাব যদি করি আমরা, প্রতিষ্ঠান নেয়া, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উনি কিন্তু 10 মাসে যা নিয়েছেন সেটা কিন্তু আসলে অন্যান্যরা হয়তো 10 বছরে নেয়, 15 বছরে নেয়, কিন্তু উনি এই 10 মাসে প্রচুর নিয়েছেন, এবং ওনার নেয়া এখনো বাকি আছে। এবং যারা ওনাকে নিয়োগ করেছে তারা ওনার সাথে একটা চুক্তিও নিশ্চয়ই আছে, তা নাহলে উনি কেন প্রধান হবেন? উনি এই কনস্পিরেসির পার্ট ছিলেন, এবং উনি যাদের মাধ্যমে, যে ডিপটেড ষড়যন্ত্রের মাধ্যমে উনি চেয়ারটা পেয়েছেন, উনি তো আসলে চুক্তি করে এসেছেন কিছু দিয়ে দিবেন, বাংলাদেশের হাত পা নাক কান কেটে ফেলবে। তো এগুলোর কারণে এই সমস্ত হিসেব নিকেশ এখন গয়েশ্বরচন্দ্র বাবু, তিনি একজন মানে আমার খুব ভালো লেগেছে ওনার এই মন্তব্য দেখে, যে ছোট্ট কথা উনি সব বলে দিয়েছেন, দেশের মানুষকে একটা ট্যাগলাইন দিয়ে দিয়েছেন যে উনি দেহত্যাগ করলে উনি পদত্যাগ করবেন না। তার মানে উনি পদত্যাগ করবেন না, এর সাথে সম্পৃক্ত কিন্তু আবার তারেক রহমান সাহেব বলেছেন যে
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, প্রেস সচিব বলেছেন জুনের আগে নয়, এবং তাদের যে সংস্কার খেলা, সবকিছু যদি আমরা যোগ বিয়োগ করি, হিসেবটা হচ্ছে উনি যাচ্ছেন না, উনি থাকছেন, উনি নির্বাচন দিচ্ছেন না, এভাবে উনি রাষ্ট্রকে চালাবেন। এর মধ্যে হুমকি চলবে, ধামকি চলবে, নানান রকমের মত থাকবে, নানান রকমের আশঙ্কা তৈরি হবে, ইস্যু তৈরি হবে, এবং উনি যা যা দিয়ে দেয়ার বাংলাদেশটাকে যেভাবে খণ্ড বিখণ্ড করে সেটা উনি করবেন। দেখেন, বঙ্গবন্ধু কন্যার উপরে কম চাপ ছিল না। বঙ্গবন্ধু কন্যা কোনোদিন দেশ বিক্রি করা, দেশের সাথে কোন একটা অবৈধ চুক্তি করা, দেশের সাথে অন্যান্য দেশের যে বাণিজ্যিক চুক্তিগুলো, যেগুলো সবাই প্রোপাগান্ডা দিয়েছিল যে দেশ বিক্রি করে দিচ্ছেন, দেশ লুটিয়ে দিচ্ছেন, দেশের ক্ষতি হচ্ছে, তিনি কিন্তু দেশের পক্ষে ছিলেন। আজকে দেখেন 10 মাসে এই সরকার একটি চুক্তির ক্ষেত্রে কোনো প্রমাণ করতে পারেনি যে চুক্তিটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। এমন একটি চুক্তি তারা বাতিল করতে পারেনি যে চুক্তিটা দেশের, বাংলাদেশ ভারতের চুক্তি হিসেবে বা অন্যান্য দেশের চুক্তি হিসেবে বাংলাদেশ লুজার ছিল, এরকম কিন্তু বের করতে পারেনি। এবং বাংলাদেশে যে ধরেন আজকে যে স্থলবন্দর ব্যবহার করতে পারছে, তাতে ক্ষতিটা কার হচ্ছে? বাংলাদেশে। যে লাভটা হতো তখন, ব্যবসায়ীরা যে উপকৃত হতেন, আমাদের যে রেভিনিউর ক্ষেত্রে আমরা যে উপকারটা পেতাম, আমাদের ইন্ডাস্ট্রি গুলোর যে উপকারটা হতো, আমরা অর্থনৈতিক ভাবে যে লাভবান হতাম, আজকে কোথায় গেছে বাংলাদেশ? আজকে কি হচ্ছে? এই যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আজকে ভারত বিদ্বেষ করে আজকে যে জায়গাটায় গেছে, আজকে সব সেক্টর কিন্তু শেষ, জি, প্রত্যেকটা সেক্টর শেষ। শেষ। তার মানে একজনে বলছেন বাংলাদেশ ইউরোপ, জি জি, 9 মাসে, মুন্না 9 মাসে কি হলো? 9 মাসে ব্যবসায়ীরা বলছেন 9 মাসে কোনো বিনিয়োগ আসে নাই বাংলাদেশ ইউরোপ, না না, 9 মাসে। বিনিয়োগ যাতে না আসে, বিনিয়োগ আসেনি, কিন্তু আপনার জঙ্গি এসছে, আপনার ও কিশোর কিশোর গ্যাং হয়েছে। দেখেন পরিবর্তন কি হয়েছে, আপনার উন্নয়ন হয়নি, আপনার বিনিয়োগ আসেনি, আপনার ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, শ্রমিকরা বেকার হচ্ছে। আপনার এগুলো হলে কি হবে? আপনার ক্ষুদ্র ঋণ আসবে, লোকজন চোর গুন্ডা বদমাইশ হবে, খুনি অভাব হবে, থাকলে হবে, এবং কিশোররা কিশোর গ্যাং হয়েছে। বই নাই, আজকে বিদ্যালয় বন্ধ, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা নেই। তার মানে কি আপনি কি করছেন? আপনি দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? আমি একটু সময় নিলাম, একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। দেখেন, এই পদত্যাগের নাটক, এই যে নির্বাচন না দেয়া, আমরা সবাই একটা নাশকতার আশঙ্কা করছি। আশঙ্কাটা তো হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, এটা গুজব না, এটা হচ্ছে বাস্তবতা এবং তথ্য। দেখেন বিভিন্ন জেলা উপজেলাগুলো কি হচ্ছে, যে স্কুলগুলো আছে সেই স্কুলের বাচ্চাদের পরিণতিটা কোথায়, এগুলো কিন্তু একদম সত্য তথ্য। সেই স্কুলের বাচ্চাদেরকে টাকা দিয়ে তাদের কিন্তু পড়ার ক্ষেত্রে উৎসাহিত না করে তাদের হাতে অস্ত্র দেওয়া হচ্ছে, এবং তারা তৈরি হচ্ছে জিহাদের জন্য, তারা তৈরি হচ্ছে বাড়ি ভাঙচুর করবার জন্য, প্রতিষ্ঠান ভাঙচুর করবার জন্য, এই মব কিলিং এর জন্য। এবং সেটা কিন্তু জামাত শিবির সহ এই এনসিপি এবিসিডি, আমি তো বলি এবিসিডি, তাদের যে জোট, যেখানে জঙ্গি আছে, উগ্রবাদীরা আছে, সকলে মিলে যেটা করছে, স্কুল কলেজের বাচ্চাদেরকে আবারও তাদের মাথাটা নষ্ট করছে। এবং অনেক ফ্যামিলির মানুষজন আছে যারা প্রবাসী বাঙালি, এটা মানে একদম দায়িত্ব নিয়ে বলছি যে সেই প্রবাসী বাঙালিরা কিন্তু ভীষণ উৎকণ্ঠায় আছে। কারণ বাড়িতে তার হয়তো স্ত্রী আছে, তার বাবা মা আছে, এবং তার বাচ্চারা স্কুলে যায়। এখন সেই বাচ্চা তো স্কুলে গিয়ে বন্ধুর সাথে অস্ত্র নিয়ে খেলা করছে, সে তার আচরণ পরিবর্তন। এখন একটা বাচ্চাকে আপনি অস্ত্র দিবেন, তার তো আচরণ নষ্ট হয়ে যাবে। সো জি বাবা মারা আতঙ্কিত পরিবারগুলো, এবং এই যে নাশকতা, সেটা কিন্তু আমাদের পরিবারের ছেলেগুলো মাথা ভেঙে, তাদের মাথা ব্রেনটাকে ওয়াশ করে তাদের হাতে অস্ত্র দিয়ে তাদেরকে দিয়ে আবার একটা মবের পরিস্থিতি তৈরি করে। এবং জি সেটা তৈরি করবার জন্য সময়টা নিয়ে দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, যিনি দেহ জি ত্যাগ করবেন, পদত্যাগ করবেন না। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। অনেকে বলছেন যে বাংলাদেশ হলো, এটা হচ্ছে বুলডোজার সরকার, বুলডোজার সরকারের অধীনে এখন বাংলাদেশ আছে। আবার কেউ কেউ বলছেন যে এখন বিএনপি কিন্তু এই যে আওয়ামীপন্থী, আওয়ামী লীগের যারা আছেন, স্বাধীনতার পক্ষের যারা আছেন, তাদেরকে কিন্তু মব ভায়োলেন্সের মাধ্যমে নানানভাবে হয়রানি করছে, তাদেরকে পিটাচ্ছে, পুলিশে ধরিয়ে দিচ্ছে, সেনাবাহিনীকে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু বিএনপির অত্যাচার নির্যাতন অনেক বেড়ে গেছে আওয়ামী লীগের উপর বা স্বাধীনতার পক্ষের মানুষের উপর। এটাও কিন্তু মানুষের চোখে লাগছে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলছেন যে ইউনূস সাহেবের তো বয়স হয়ে গেছে, ওনারা সবাই যে বলে উনি অ্যাসেট নিতে নিতে নিতে, হ্যাঁ, উনি অনেক বেশি নিয়ে নিয়েছেন গত 9 মাসে, ওনার ব্যবসা ভালো হয়েছে। আরেকজন বলে যে ভাই ওনার তো বয়স হয়েছে, উনি এনার এগুলো নিয়ে কি করবেন,
অন্য আরেকজন বলল, ভাই উনি জীবনের শেষ নিঃশ্বাস, যখন আর 1 মিনিট সময় আছে আজরাইল এসে গেছে, উনি হয়তো বলবেন আজরাইলকে আর 1টা মিনিট সময় দিতে, যে আরও কিছু নিজের নামে লিখে নেওয়ার জন্য। সেইটা হয়তো উনি বলতেন, কিন্তু উনি বলছেন আর কি, উনি এই ধরনের মানুষ। আচ্ছা, যাই হোক, এখন যা বলছিলাম যে দেশের কোথাও শান্তি নেই, সিটি কর্পোরেশনে শান্তি নেই, সচিবালয়ে শান্তি নেই, এনবিআর শান্তি নেই, বিভিন্ন জায়গায় লড়াই সংগ্রাম, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি নেই, সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা বলা হচ্ছে, গুজব চলছে, শান্তি নেই, রাজনীতিতে শান্তি নেই, মাঠে ময়দানে শান্তি নেই, মানে অশান্তি নেই 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 মধ্যেই আছি আমরা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে নির্বাচন নিয়ে শান্তি নেই, নির্বাচন কখন হবে সেটা নিয়ে বলা হচ্ছে না। একটা দেশের মানুষ, বাজারে মাজারে শান্তি নেই, মানুষ কিভাবে সুস্থ থাকবে? শুধু নেই আর নেই। যাই হোক, শুধু আমাদের প্রেস সচিব মহোদয় আছেন, উনি ঠিক আছেন, উনি ঠিক আছেন, সব কিছু সুন্দর আছে। রাসেল তিনি বলছেন তিনি কি ওনার জীবনে যত টাকা আছে, যত টাকা কামাইছে বা যত টাকা ওনার কাছে আছে, উনি কি কখনো বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করেছে? 1 টাকাও উনি খরচ করেন নাই। এবং ওনার নামে যে টাকা নাই এটাও সত্য। উনি যে বলছেন ওনার কিছু নেই, সেটাও কিন্তু সত্য। তিনি সমস্ত কিছু ফাউন্ডেশন ব্যবসা প্রতিষ্ঠানে দিয়ে নিজের নামে কিছু করেন নাই। উনি এটাও গর্ব করে বলেন আমার নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠানও নাই, এটাও কিন্তু সত্য। কিন্তু সব কিছুর শীর্ষে আছেন উনি। ওনার যত কোম্পানি আছে, যত ফাউন্ডেশন আছে, যত এনজিও আছে, সব কিছুর প্রধান হচ্ছেন তিনি, কিন্তু ওনার নাম নেই। তারিকুল ইসলাম, দেশের 12টা বাজিয়ে যাবে, যে ধন্যবাদ আপনাকে। ফারুক হোসেন, উনি কি বলেন, মির্জাফরের বংশধররা দেশ বিক্রি করার ষড়যন্ত্রে এখনও লিপ্ত, দেশ বিক্রি হলে দায় বিএনপিকে নিতে হবে। হ্যাঁ, দেশ বিক্রি হলে আমরা কিছু টাকা পাবো। ভাই, আপনারা এত ডিস্টার্ব করছেন কেন আমি বুঝি না। কিছু বিক্রি হোক, কিছু অংশ যেগুলো খালি আছে ওগুলো বিক্রি করে দেখ। চট্টগ্রামের দিকে নাকি খালি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মহিউদ্দিন, সেন্ট মার্টিন বন্দর সব কিছু দেওয়া হলে দেশের মানুষ ঘুম থেকে উঠবে। জননেত্রী শেখ হাসিনা একটা ট্রানজিটের রাস্তা দেয়াতে বাংলাদেশের, আচ্ছা রাস্তা কি দিছিল আমি জানি না, মানুষের ঘুম হারাম হয়ে গেছে, এটা প্রস্তাব উঠছিল না। এখন বিদেশিরাতে বন্ধ দিয়ে দিচ্ছে, এখন কেউ কিছু বলছে না। আচ্ছা, না, ভারতের কাছে থেকে যে আমরা এত সুবিধা পেতাম সেটা কিন্তু মানে অনেকেই জানতেন না, যে এই যে বন্ধ করে দেয়াতে বাংলাদেশের ল্যান্ড ট্রানজিট ছিল ভারতের সাথে, বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ভারত থেকে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে, এগুলো এখন টের পাচ্ছি। গোলাম মোস্তফা ইউনুস দেশ বিক্রি করছে, আর কিছু পাগল এখানে ইউনুস করছে, জি জিকির করছে। পথিক, সেনাবাহিনী যদি চায় তবে ডক্টর ইউনুসকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সেনাবাহিনী কি সেটা চায়? সেনাবাহিনী ও সন্ত্রাসী ছেলেরাই তাকে ক্ষমতায় বসিয়েছে, আর ইউনুস ও ওয়াকার একই চক্রে জড়িত ছিল। জি, এটা এখন দেখা যাক কি সেনাবাহিনীর এই বক্তব্যে ওনারা স্থির থাকতে পারেন কিনা, যে বক্তব্যটি কিছুদিন আগে দিয়েছিলেন। এটা যদি সত্য হয় যে হ্যাঁ দেশের মানুষের কথা, রায়হান উদ্দিন, ইউনুস মৃত্যু পর্যন্ত টাকা কামাই করবে, এই যে আরেকজন বলছেন মৃত্যু পর্যন্ত টাকা কামাই করবে। হ্যাঁ, এম আপডেট রোকেয়া প্রাচী আপনাকে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগছে দেখে, তার কণ্ঠ শুনে প্রতিবাদী। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে। বিএমডব্লিউ মানিক ফোন করতেছি, বিইডব্লিউ, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীদের হাত বলতেই চাই, আপনারা কখনোই বিএনপি নেতাদের উপর ভর করে রাজনীতি করার চেষ্টা করলে ভুল করবেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে তৃণমূল কর্মীরা খুব নির্যাতিত, নেতারা খুব নির্যাতিত, তারা কেন রাস্তায় নেমে আসে, তারা কেন অযথা মিছিল মিটিং 2-1 মিলে করতে চায়, হেনস্থার শিকার হয়, পুলিশের নির্যাতনের শিকার হয়। এক হলো যে যদি আপনারা সম্মিলিতভাবে নামতে পারেন সেটা এক জিনিস, বিচ্ছিন্নভাবে 2-4 জন মিলে মিটিং মিছিল করে অযথা পুলিশি নির্যাতন, এখন কেউ আপনাদেরকে আস্থ রাখবে না। কাজে সতর্ক হওয়া উচিত। কেন নির্যাতনের শিকার হবেন? কেন? নেতারা তো নাই, ঠিক আছে, নেতৃত্বও নাই, ঠিক আছে, তবে সব কিছু মিলে আপনারা নিজের সিদ্ধান্তে বা একজনের কথায় অনুপ্রাণিত হয়ে আপনারা রাস্তায় নেমে আসছেন, এটা আত্মঘাতী হচ্ছে। আপনারা এই জিনিসটা আমার মনে হয় না করাই ভালো। সম্মিলিতভাবে যদি কোনো কিছু করতে পারেন, দাবি আদায় করতে পারেন, কথা বলতে পারেন, সেইটা কিন্তু হতে পারে। আচ্ছা আপা, আপনার কাছে এখন যেটা বলতে চাই যে আওয়ামী লীগ নেতা ও কর্মীদের নিকট বলতে চাই, আপনারা কখন, হ্যাঁ এটা ঠিক আছে, এটাই। আর বিএনপির নেতারাও এখন খুব নির্যাতন করছে, এটাও সত্য। পিন্টু চন্দ্র শীল, হিন্দু ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের অন্তত 18টি বাড়ি পুড়িয়ে দেয় এবং লুটপাটের অভিযোগ উঠেছে অভয়নগর এবং এদিকে একটু নজর দেন। হ্যাঁ, ইউনুস সাহেব কি জানেন কি না, মানে আমাদের দেশে সংখ্যালঘু যারা আছেন তাদের উপর যে নির্যাতন টর্চার হচ্ছে,
উনি এগুলো দেখেন না, উনি বলছেন যে আইন শৃঙ্খলা খুব ভালো আছে। রিপন খান, এটা বাস্তব কথাগুলো মানুষ অনেকে গায়ে লেগে যাবে, এইটা বাস্তব। হ্যাঁ, প্রতিদিন বাংলাদেশ, বাংলাদেশ প্রতিদিন আছে, উনি হচ্ছেন প্রতিদিন বাংলাদেশ। এখন আমরা শুধু কিস্তিতে টাকা নিব আর কিস্তি দেব, এই তো বুঝছে, ভালো কথা। বাংলাদেশের ডক্টর ইউনূস বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে দেশে নাকি যুদ্ধ পরিস্থিতি আছে, তাহলে নিষিদ্ধ করলেন কেন? আচ্ছা দেখ, উনি যুদ্ধই দেখে, উনি যুদ্ধ দেখছে, বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্র উনি বানাবেন, সেটা উনি বারবার অন্যভাবে বলছেন যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, যুদ্ধ পরিস্থিতি, আমরা যাতে প্রস্তুত হই। টিটাস রয়, মেটিকুলাস ডিজাইন, দ্য গ্রেট ডিজাইন এই রূপান্তরিত হচ্ছে। জি জুলকার প্রাচীর, আপনি কিছু বলুন। আপনি যেটা বলছি, ছোট ছোট করে দু একটা পয়েন্ট শুধু বলি। যেমন একটা হচ্ছে যে মেটিকুলাস পয়েন্টের কথা যিনি বললেন, এটা একদমই পারফেক্ট। এখন আরেকটা স্টেজ চলছে, আমরা অনেকবারই বলছিলাম যে জুলাইতে একরকম মেটিকুলাস প্ল্যানের একটা স্টেজ, অগস্টের 5 তারিখে একটা, তারপর মাঝখানে যে ইন্টিগ্রিটি যে সময়টা গেছে, যেখানে প্রায় 3,500 পুলিশকে পিটিয়ে পুড়িয়ে কুপিয়ে মারা হয়েছে, এবং যে হত্যাযজ্ঞগুলো চলেছে, সেটার জন্য ইন্ডিমনিটির যে পিরিয়ড, সেটা একটা স্টেজ ছিল মেটিকুলাসলি। এবং এরকম বিভিন্ন স্টেজ আমরা দেখছি, এবং সমস্ত স্টেজে এসে আসলে যেটা হয়, বাংলাদেশের কিছু না কিছু ক্ষতি হচ্ছে, বাংলাদেশের কিছু না কিছু পরিবর্তনের দিকে তারা নিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনগুলো হচ্ছে যে মানবিক করিডোরের নামে যেটি হচ্ছে, সেখানে আসলে আমাদের প্রাপ্তির কিছু নাই। সেখানে নিশ্চিত থাকেন যে বাংলাদেশ আসলে, যদি মানবিক করিডোরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে সিদ্ধান্ত উনি সফল হয়ে যান, তাহলে বুঝতে হবে যে আজকের যে বাংলাদেশে আমরা বাস করছি, সেই বাংলাদেশ থাকবে না। এটি মিলিয়ে নিন। যদি চিটাগং বন্দরটা তিনি যেভাবে দিতে চাইছেন, যদি তিনি সফল হন, আজকের বাংলাদেশ কোথায় যাবে আপনারা চিন্তা করে দেখবেন। এবং সেন্ট মার্টিন নিয়ে যে পরিকল্পনা চলছে, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের সমস্ত অর্থনৈতিক জায়গাগুলো, আজকে কিন্তু বিজনেসম্যানরা বলছে যে এরকম বাংলাদেশ আমরা দেখিনি। বিজনেসম্যানরা সমস্ত টাকা নিয়ে চলে যাবে, আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই, আমাদের গার্মেন্টসের অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? দেশের বেকার হাহাকার হবে, খুনাখুনি হবে, একটা গৃহযুদ্ধ হয়ে যাবে, একটা প্রক্সি ওয়ারের ফিল্ডে পরিণত হবে বাংলাদেশ। খন্দকার ভাই বলছিলেন যে কিস্তিতে টাকা পাবো, আমরা যেটা হবে, আমরা কি হবে জানেন, উনি তো ফিলিস্তিনিকে পছন্দ করেন, এই জন্য ওনার গ্রামীণ থেকে গাজার মানুষজনকে হত্যা করবার জন্য টাকা দিয়েছিলেন। আজকের আমাদের যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো উনাকে নিয়ে এত কথা বলতেন, এবং তারা কিন্তু সমাবেশ করলো, মুসলমানদের হত্যা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মুসলমানদের ভালোবাসেন, উনি ভাব করেন যে ভালোবাসেন, বাসেন না। ইসরায়েলে এগুলো আমাদেরকে আসলে রাজনৈতিক জায়গায় যে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে যে শান্তি নষ্ট বললেন না, যে শান্তির নোবেল উনি পেয়েছেন, সেই শান্তির নোবেল আমাদের জন্য, বাংলাদেশের জন্য অভিশাপে পরিণত। অভিশাপ। উনি তো পৃথিবীর সব মানুষের, উনি তো ইসরায়েলিদেরও, উনি সব মানুষের জন্য শান্তি পুরস্কার পেয়েছেন। উনি তো আমরা দেখেছি কোথায় ব্যয় করেছেন। বাংলাদেশের এ পর্যন্ত এত যে বিপর্যয় গেছে, কোনোদিন উনি 10 টাকা ডোনেট করেছেন? না। উনি ইসরায়েলকে টাকা দিয়েছেন মুসলমানদেরকে হত্যা করবেন। মোহাম্মদ তানভীর কায়সার আপনার কাছে একটা প্রশ্ন করেছেন, মোহাম্মদ তানভীর কায়সার কি বলছে? কথিত বিপ্লবের মাধ্যমে এক বেয়াদব প্রজন্ম সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বাপ রে বাপ, সামাজিক কালচার ধ্বংস হয়েছে। জি ধন্যবাদ। একটা বেয়াদব, আপনি যেটা বলছিলেন আর কি, কিন্তু খুব ভদ্র শব্দ ব্যবহার করছেন, বেয়াদব। আসলে যেটা হয়েছে, ডক্টর তাদের মেটিকুলাস পরিকল্পনা, বাংলাদেশের একটা প্রজন্ম খুনি হয়েছে, জঙ্গি হয়েছে, এবং জঙ্গি গোষ্ঠীর অভয় আরণ্যে পরিণত হয়েছে। আচ্ছা, আমরা একটা সত্য শিল সুমন, বিএনপি এখন গেড়াকলে আছে, ওই সময় তাল মিলিয়েছে, এখন বের হওয়ার জন্য ফাল মারতেছে। এটা ওরা বলছে যে না ঠিক আছে, ওরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এখন তো ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশ ভারতের রয়ের 2 জন বিশ্বস্ত এজেন্ট কে আমরা, ও বাপরা, ওনারা মনে করেন জনগণ কিছুই বোঝে না, ওরা সবাই বোঝে। কাকে বলতে চাচ্ছেন, আমাদেরকে কিনা সেটা আমি জানি না, আমাদের দেশ। আচ্ছা, তিনি বলছেন বিএনপি খুলে বলুক কারা, ওনার তো বাক স্বাধীনতা থাকা উচিত নাকি? ডক্টর ইউনূসের এই সময় তো আসলে আমাদের বাক স্বাধীনতা নেই।
না, উনি তো মানে এটা দুজন বলতে কি পারেন। আমাদের দুজনকে মিন করেছে? না, বিএনপি কোনো সময় মুক্তিযুদ্ধের সপক্ষে সপক্ষ শক্তি ছিল না। কতিপয় মুক্তিযোদ্ধা দলে ঢুকিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির লেবাস পরে আছে। মনে প্রাণে ওরা পাকিস্তান প্রেমী। জি, ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। অন্য আরো আমি কিছু? ভাই জি, একটা জি, জি, ছোট্ট জিনিস বলি, যে জি, এই বলেন। মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের উপর নির্যাতন কোথাও কোথাও করছে, সেটা সত্যি। জি, 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 তবে আরো আরো একটা চিত্র আছে, বিএনপির কিছু নেতা কর্মীরাও কিন্তু ওই শিবিরের রক কাটার মধ্যে পড়ছে, সেটাও আমরা দেখছি। আচ্ছা, সেজন্যই বিএনপিকেও কিন্তু তার রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে যে আমরা কোন জি, দিকে যাব, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যাব, দেশের প্রশ্নে আপোষহীন থাকবো, নাকি ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কারিশমা আছে, উনি ওনার যে গ্ল্যামারটা দেখাচ্ছেন সেই গ্ল্যামারে ভুলে যাবেন। কারণ ইউনূস সাহেব কিন্তু ওনার গ্ল্যামার দেখায়, যে রাস্তায় কয়েকজন দেখলাম কান্নাকাটি করছে, যে ওনার সাথে, কিন্তু যে ওনার সাথে পাল্লায় পড়লে মুশকিল হয়ে যায়। জি, জি। আব্দুল মুনিম তিনি বলছেন, তোরা তো দেশেই নাই, তাতে কি রে মুন্না, ওইটা দেখাও না। আহা, যেটা পড়ছিলাম। আহ, আব্দুল মুনিম মুমিন তিনি লিখেছেন, তোরা তো দেশেই নাই, তাতে দেশ দিয়ে কি করবে তোরা, ভারত গিয়ে উলুধ্বনি দে ওরে বাপ রে বাপ, ভারত যাইতে হবে কেন, বাংলাদেশে আছে। হ্যাঁ, খন্দকার ইলিয়াস, সংস্কার সংস্কার এর মানে কি আপনি কি বলতে পারেন? গত ৮-৯ মাসে কি সংস্কার হয়েছে? আচ্ছা, সংস্কার হয়েছে না, এরা কিছু দেখে না। পদত্যাগের নাটক হয়েছে, বিভিন্ন রকম ড্রামা হয়েছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি না। শুধু কি মানে এগুলো একটা সংস্কার না আমাদের? যেমন আমাদের নারীদেরকে হ্যাঁ, আহ, আহ, নানান প্রতি যে শব্দে বিশেষায়িত করা হয়েছে। হ্যাঁ, সম্মান পাচ্ছে না, হুম, হুম, দেশের অর্থনৈতিক সংস্কার হয়ে গেছে, অফকোর্স শিক্ষকদের সংস্কার হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের সংস্কার হয়ে গেছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি সংস্কার হয়ে গেছে, সংস্কার হয়ে শেয়ার গেছে, বাজারের বাজার হয়ে গেছে, হয়েছে, ব্যাংকের বাজার হয়ে গেছে, হয়েছে, আজকে সচিবালয়ের অফিসারদের সংস্কার হয়ে গেছে, কোথায় চলছে, হয়নি? সংস্কার কার্যক্রম এবং চলছে। থেকে শিক্ষাটা সংস্কার হয়ে গেছে জি, মূলত। জি, আর জি, সংস্কৃতি করলে জি, সংস্কৃতি নাই। জি। রিপন খান খন্দকার ইসমাইল ভাইয়ের খন্দকার ইসমাইল ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগে। সে বাস্তবতা, কি বাস্তবতা, মানে খুব সুন্দর করে কথা বলতে পারে। ভাই রে, ধন্যবাদ আপনাকে। কি রে ভাই, না, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, রোকেয়া প্রাচী আপার, আমি সূর্য, তিনি বলছেন রোকেয়া প্রাচী আপার কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এইভাবে আর কতদিন চুপচাপ বসে থাকবেন? এখানে আমি কথাটা বলি, সেটা হচ্ছে, আমি আবারও বলি, আই রিপিট, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলে যারা আছেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, অনেকে বলছেন যে তারা যাতে রাস্তায় নেমে না আসে। এটা কিন্তু তারা নির্যাতিত হচ্ছেন, তাদেরকে খুন করা হচ্ছে, তাদেরকে জেলে বন্দি করা হচ্ছে। বাংলাদেশের মানুষ ৬-৭ কোটি যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ পছন্দ করে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে, তাদেরকে বাদ দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা একটা পরিবার যে গঠন করতে যাচ্ছেন, সেই পরিবারে শান্তি হবে বলে মনে করেন? রোকেয়া প্রাচিয়াপা, জি প্লিজ। ধন্যবাদ। আমি দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের কথা। আমরা দেখেছি আসলে একটা গোষ্ঠী আছে যারা গুজব রটিয়ে দেয়, এরা কিন্তু আসলে আওয়ামী লীগের হেলমেটে বা আওয়ামী লীগের ছাতার নিচে আওয়ামী লীগ সেজে ডাবল এজেন্ট, এরা প্রকৃত আওয়ামী লীগ না। এরকম গসিপ তারা মানে সোশ্যাল মিডিয়ায় গুজবগুলো প্রচার করে, নানান ভাবে করছে। তো ও, তার অনেকে মধ্যে আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগ ছাত্রলীগের নামে অনেকে গুজব প্রকাশ করে থাকে। হ্যাঁ, এটা কারা, সেটাও বের করতে হবে। হ্যাঁ, আর আবার ধরেন যে কিছু গুজব তো থাকে এরকম যে আমরা তো জানি আমাদের আওয়ামী লীগের ভেতরে শিবির ছিল, ভিন্ন রাজনৈতিক দলের লোকজন ছিল, তারাই অনেক রকমের খারাপ কাজ করেছে, যেটা দায়ভার ছাত্রলীগের নিচ্ছে। তো এখনো তারা অনেকে ঘাপটি মেরে আছে। তো তারা আসলে মাঝে মাঝে যখন দেখে যে দেশের পরিস্থিতি হয়, তারা এমন করে গুজবটাকে তারা মানে তৈরি করে যে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা আবেগে আপ্লুত হয়ে রাস্তায় নামে। বিভ্রান্ত হয়, দেখেন, বিভ্রান্ত আমাদের হয়। বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি হচ্ছে তৃণমূলের কর্মীরা যারা দেশে অবস্থিত এই মুহূর্তে। তাদের কাছে কিন্তু দেশের প্রশ্নে তারা আপোষহীন, বঙ্গবন্ধুর প্রশ্নে আপোষহীন, মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন, এবং নেত্রী শেখ হাসিনা আমাদের বঙ্গবন্ধু কন্যা যদি বলেন যে তোমরা নেমে আসো, তারা জীবনের মায়া ত্যাগ করে নেমে আসবে। এইরকম তৃণমূলের কর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, এবং এরা এই কর্মীদের হাত ধরে কিন্তু আওয়ামী লীগ এগিয়ে যাবে। সেজন্য যখন এরকম গুজব আসে, ধরেন গুজব হয়তো ১০০টা গুজব আসছে, ১০০টা জায়গায় হয়তো ১০টা জায়গায় গুজবটা ওয়ার্ক করে, তো সেরকম আমাদের তৃণমূলের কর্মীরা নেমে আসেন। তো ওই গুজবটাকে
মানে কন্ট্রোল করতে করতে কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, হামলা মামলার শিকার হন আমাদের কর্মীরা। তো সেটা থেকে আমাদের সবারই উচিত সচেতন হওয়া, একটু জেনে বুঝে ধীর স্থির ভাবে নামা, এটুকুই বলতে পারি আমি। কারণ আমি নিজেও মনে করি আমি একজন কর্মী। তো প্রত্যেকেরই এখন যাচাই বাছাই করে, যে দেখা গেছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এত একটা মানে ইম্পর্টেন্ট সিক্রেট গ্রুপ, সেখানেও দেখা গেছে যে অন্য দল, রাজনৈতিক দলের লোকরা ঘাপটি মেরে যাচ্ছে আওয়ামী লীগ পেতে। এখন আমাদের ডাবল এজেন্ট, স্পাই, এই যে হেলমেট বাহিনী, এই যে ঘাপটি মারা বাহিনী বা গাদ্দার খন্দকার মোস্তাকদের ব্যাপারে সচেতন হতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে। আর একদম মূলত অথেন্টিক কোনো সংবাদ না হলে না নামা, এটা একটা। আরেকটা হচ্ছে যে এখন তো আসলে এনজিওদের হাতে এবং প্রবাসী বিদেশি বিদেশি পাসপোর্ট হোল্ডারদের হাতে বাংলাদেশ, যারা বাংলাদেশটাকে ওন করে না, বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের না, তারাই এখন বাংলাদেশকে চালাচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, বলা যায় দখল করে আছে বাংলাদেশকে। আমি মনে করি যে বাংলাদেশের পরিস্থিতি এখন আপামর জনসাধারণ এটা বুঝে গেছে। আগের পরিস্থিতি, এখনকার পরিস্থিতি, মাঝখানের মেটিকুলাস যে কনস্পিরেসি, সেটা সাধারণ মানুষ, খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী সকলেই জেনেছে, বুঝেছে। ধরেন এটা বোঝার জন্য আওয়ামী লীগ করার প্রয়োজন নেই। যিনি বিজনেসম্যান, তিনি হয়তো আওয়ামী লীগ করেন না, কিন্তু তার তো বিজনেসটা রান করতে হবে। তার হয়তো 5,000 কর্মচারী আছে, তার তো একটা বিজনেস, তার ইনভেস্টমেন্ট তুলতে হবে। তো কাজেই আমি মনে করি যে আজকের যে পরিস্থিতি, সেটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপির পরিস্থিতি না, এটা বাংলাদেশের পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য যে মুক্তিযুদ্ধের বিশ্বাসী বা দেশের প্রশ্নে যারা আগ্রহী, সেই রাজনৈতিক দলগুলোকে আসলে দেশকে প্রাধান্য দিতে হবে। যে ক্ষমতায় যাওয়ার সিদ্ধান্তের মূলার সামনে থেকে বা প্রলোভনে প্রলুব্ধ না হয়ে বা কোনো মিথ্যা দেশের প্রশ্ন থাকতে হবে। সেটা কিন্তু আমি মনে করি যে এখন তৈরি হয়েছে। তা না হলে তারেক রহমান সাহেব হয়তো এভাবে বলতেন না, গয়েশ্বরচন্দ্র রায় উনি হয়তো এভাবে বক্তব্য দিতেন না। আমি মনে করি এর মানে কিন্তু এই না যে আওয়ামী লীগ বিএনপি হাত মিলিয়ে ফেললো বা জাতীয় পার্টি চলে আসলো। এটা আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে জনগণের যে বোধোদয়টা ঘটেছে, প্রত্যেকটি রাজনৈতিক দলকেও সেভাবে ভাবতে বাধ্য করছে জনগণ। সেই জায়গায় থেকে এখন যে সময়টা, এখন যদি বিএনপি বা অন্য মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলগুলোর যদি বোধোদয় না ঘটে, তাহলে প্রথমত তারা রাষ্ট্র হারাবে, দ্বিতীয়ত তারা জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিগত পরিস্থিতি থাকবে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা কিছু দর্শকদের মতামত আবার একটু নিয়ে নিই। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, কমেন্টস করছেন। পীযূষ কান্তি, সেনাবাহিনী আর ইউনুস দুইজনে একটা গোলক ধাঁধা, কালো চোখে বন্দি রিনা পার্সেল বিলতে না পারছে। আচ্ছা ঠিক আছে, পীযূষ কান্তি কিছু বোঝানোর চেষ্টা করেছেন উনি। ঠিক আছে, একটা গোলক ধাঁধার মধ্যে আছে। ধন্যবাদ পীযূষ কান্তি। মোহাম্মদ মাওলানা পিনাকি ভণ্ড, ও মাই গড, এ হুজুরের নাম তো আসলে নেই। মাওলানা পিনাকি ভণ্ড, যেই দেশটা গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, যে মানুষটা গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায়নি, প্রধান উপদেষ্টার দায়িত্ব কেমনে ছাড়বে? জঘন্য লোভী একটা মানুষ। না, উনি তো ছাড়তে চেয়েছিলেন ভাই, আমরা রিকোয়েস্ট করে ওনাকে রাখতে চেয়েছি। এটা তো ঠিক আছে। নেক্সট মানুষ নেন, ওনার পায়ে ধরেছে, উনি কি করবেন? এমডি শাহিন, তিনি বলছেন আওয়ামী লীগ যদি জামাত বিএনপিকে বিশ্বাস করে, তাহলে এখন কার চাইতেও, তার চাইতেও ভয়াবহ অবস্থা হবে, এর চাইতেও। আচ্ছা, এখানে আরেকটা কথা, গয়েশ্বরচন্দ্র আর একটা কথা বলেছেন যে বর্তমান সরকার, ইউনূস সাহেব একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে লেগেছেন, কাজ করছেন। চ্যানেল এ, সম্মিলিতভাবে না হলে অল্প মানুষ বের না হওয়াই উচিত। হ্যাঁ, যে কথা বলছিলাম, ওই যে তারা বিভ্রান্ত হয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা আছেন তারা রাস্তায় বেরিয়ে আসেন, বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, কিন্তু ঘটনাগুলো আসলে সত্য না। কারা কারা বলে থাকেন, বিভ্রান্ত হন এবং বিভ্রান্ত হয়ে তারা রাস্তায় নেমে আসে, অসহায়ের মতো মার খায় এবং তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এটা আমরা চ্যানেল এ কে ধন্যবাদ। এম শাহজাহান আলী শিশির, তিনি বলছেন ৯০-৯৬-তে রাজপথে ছিলাম, এখন কেন রাজপথে নামতে পারছি না? এখন একটু পরিস্থিতিটা ভিন্ন, মানে এমন আক্রমণ হয়, সো এটা আপনাকে বুঝতে হবে যে ৯০ গণতান্ত্রিক আন্দোলন যেগুলো ছিল, এক ধরনের নৃশংসতা চলতো, বাধা দেয়া হতো, কিন্তু তারপরেও মানুষ রাস্তায় নেমে রাজনীতি করেছে, রাস্তায় নেমে অধিকার আদায়ের কথা বলেছে। কিন্তু এখন আর সেই সুযোগটা নাই। এখন এক পক্ষের শুধু অধিকার নিয়ে কথা বলবে মানুষ, তাই না? এখন রাজনৈতিক প্রেক্ষাপট একদমই ভিন্ন। আর ব্যাপারটা এরকম না যে আওয়ামী লীগ ২ লক্ষ মানুষকে ঢাকার শহর দখল করলো। এখন আর এই রাস্তা দখলের রাজনীতিটা বাংলাদেশ আওয়ামী লীগের না,
জিওপলিটিক্যাল সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। আর বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কিন্তু রাস্তা দখল করে ফেলা বা লাশের রাজনীতি করার পরিকল্পনায় কোনোদিন ছিল না। তাহলে জুলাই অগস্টে শুধু করা যেতে পারতো, আমাদের 2 লক্ষ কর্মী নেমে রাস্তা দখল করে ফেলতে পারতো। কিন্তু ব্যাপারটা তো সেইখানে না, সেটা হচ্ছে যে আমাদের এখনকার রাজনীতির যে প্রেক্ষাপট সেটিকে মাথায় রাখা, আর যেখানে কার্যক্রম নিষিদ্ধ করা সেখানে ওই যে আমাদের লোকজন রাস্তায় নেমে তো লাভ নেই, যখন তারা তাদের নিজেদের লোকজনকে মেরেই বলবে এটা আওয়ামী লীগের লোকজন মেরেছে। আবার তারা প্রথমে গণহত্যা, তারপরে বলবে গণহত্যা, মানে গণহত্যা তখন কেন বলেছিল? এটা প্রপাগান্ডা ছিল। কিন্তু গণহত্যাটা বলা, মিথ্যা মিথ্যা মামলা দেওয়া, সবাই সকল মানুষকে মিথ্যা মামলা, তানভীর কায়সার একটা মোহাম্মদ তানভীর কায়সার ইউনূস পদত্যাগ সিদ্ধান্ত প্রত্যাহার করায় হন্ডুরাসের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছে। রাজধানীর তেগুসিগাল্লায় বিশাল আনন্দ মিছিল। হ্যাঁ, না নয়, ইউনূস সাহেব পদত্যাগ করলে সারা দেশে কান্নার রোল পড়ে যেত। তানভীর সাহেব আপনারা বুঝেন না, কথিত বিপ্লবের মাধ্যমে এক বেয়াদব, হ্যাঁ এটা বলছি আমরা, সেটা হচ্ছে উনি যদি পদত্যাগ করতেন তাহলে এই দেশবাসীর কান্না থামাতো কি? অনেক কষ্ট করে ওনার পায়ে ধরে, আমরা যেটা শুনেছি, পায়ে ধরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য একজন, আমাদের শিক্ষা উপদেষ্টা, জিনিস পরিকল্পনা উপদেষ্টা, তিনি অত্যন্ত গম্ভীরভাবে বলেছেন প্রধান উপদেষ্টা আমাদের সাথে আছেন, আমরা তার সাথে আছি। অনেকে রিকোয়েস্ট করে, এবং সেখানে নাকি কান্নাকাটি হয়েছে, পায়ে ধরা হয়েছে, ছাত্র নাকি পায়ে ধরেছে যে আপনি চলে যাবেন না, আপনি গেলে আমরা কোথায় যাব। হ্যাঁ, তাহলে তাদের মনে এত ভয় কিসের? প্রেস কনফারেন্স আছে, আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের একটা প্রেস কনফারেন্স, সেখানে তো তাদের বক্তব্য শুনে যেটা মনে হলো যে দুবাই বা বিভিন্ন দেশে যারা ফ্ল্যাট কিনেছে, টাকা পয়সা ট্রান্সফার করেছে, তারা তো ফ্লাইট ধরে চলে যাবে। তাদের সাথে যারা ভাঙচুর, লুটপাট, দেশটাকে ধ্বংস করে ফেললো, তাদের কি হবে? এই জন্য তারা আসলে পা ধরে আটকে রেখেছে, যেতে দিবে না। আচ্ছা 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 আচ্ছা, না ওই জন্য তিনি হাঁটতে পারেননি। পদত্যাগ কিভাবে করেন? পদ তো আটকাই রাখছে, ওরা ধরে রাখছে, কাজেই উনি কোনোভাবে পা নাড়াতে পারেননি, এবং যে কারণে তিনি এখন পর্যন্ত আছেন রিকোয়েস্টে, অনেক রিকোয়েস্টে। যাই হোক, আমাদের কোথায় চেষ্টা করেছেন, যাক উনি সেবা করতে চাচ্ছেন, আমরাও, উনি জনগণের সেবা করতে চান, ওনাকে স্বাধীনতা দেওয়া হোক, উনি সেভাবে সেবা করুক। উনি এই বয়সে যেহেতু এই দায়িত্বটা নিচ্ছেন, এটা কিন্তু আমাদের বাড়তি পাওনা। এক্সটেনশন লাইফে তিনি আছেন, এবং তিনি, কার হায়াত মত কখন আমিও মারা যেতে পারি, কিন্তু উনি যে সাধারণত গড় আয়ু যেটা আমাদের বাংলাদেশে, সেই হিসেবে তিনি কিন্তু অনেক, মানে যে এই বয়সে যে কাজ করতে পারছেন, দেশ নিয়ে ভাবছেন, দেশের মানুষকে নিয়ে ভাবছেন, দেশকে একটা গোষ্ঠীর কাছে দিয়ে দিতে চাচ্ছেন, দেশ বিক্রির নানা চিন্তা ভাবনা করছেন, তাকে অনেক সময় কাটাতে হয়, অনেক সময় দিতে হয়। এই জন্য আমরা ওনাকে মানসিকভাবে শান্তি দিতে হবে। আমরা রাস্তাঘাটে এইভাবে প্রতিরোধ করলে তো উনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, দেশ বিক্রিও হবে না। কাজে ব্যবসাটা সফল হোক, ব্যবসাটা সুন্দর হোক, এটা আমরা সবাই চাই, এবং তিনি আরও যেসব পরিকল্পনা করবেন দেশের বিরুদ্ধে, আমরা সেটাকে স্বাগত জানাবো, এবং তিনি সুন্দরভাবে, সূক্ষ্মভাবে যাতে কাজগুলো করতে পারেন নির্বিঘ্নে। যাক, ডক্টর ইউনূস সাহেব এগিয়ে যান। আমরা আর লম্বা করতে চাই না। আমাদের বাংলাদেশ ইউরোপ চট্টগ্রামে একটি গার্মেন্টস থেকে পার্বত্য এলাকায় নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টকে, KNF কে 20,000 ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। খুব ভালো কথা, খুব ভালো কথা, উদ্ধার করেছে। তাহলে কি আরও আছে? 20,000 ইউনিফর্ম উদ্ধার করেছে, এগুলো আমাদের দেশের কাজে লাগবে। যাক, আমরা দেখছি বিদেশিরা বাংলাদেশে আনাগোনা করে, সেটাও কেন, কি উদ্দেশ্যে, সেটাও ক্লিয়ার করা হয় না, যাতে কিন্তু বিভ্রান্তের মধ্যে আছে। ইউনূস হটাও, দেশ বাঁচাও, সানা। একদম শেষের দিকে আমি একদম শেষ যে কথাটা সেটা বলছি, জি জি জি, দেশের মানুষকে এখন আসলে সিরিয়াসলি ভাবতে হবে যে ভিলেনকে হিরো হওয়ার চেষ্টা করতে গিয়ে বাংলাদেশকে যে ধ্বংস করে ফেলছে, সেটি খুব সিরিয়াসলি নিতে হবে জনগণকে। আমরা এখন যেখানে দাঁড়ানো, সেখানে সেনাপ্রধানকে দায়িত্বশীল হতে হবে। এখন আর আমার প্রতি আস্থা রাখেন এরকম টিজার দেখা হবে না, এখন আসলে ওনাকে পুরো সিনেমাটাই করতে হবে, সিনেমাটাই দেখাতে হবে যে আমরা টিজার দেখে ফেলেছি, ওনার প্রতি আস্থা রেখেছে, আস্থা ভঙ্গ হয়েছে। এখন ওনার অ্যাক্টিভিটিসটা, আমরা আসলে সেনাবাহিনী, পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, এবং সেটা যেন প্রমাণ করে বাহিনীরা, এবং জনগণ যেন যেভাবে রিয়াক্ট করছে, জনগণকে রিয়াক্ট করতে হবে, এবং জনগণকে বুঝতে হবে যা হচ্ছে সেটা আওয়ামী লীগের একার ক্ষতি না। জি,
এটা জি আপা। বাংলাদেশের ক্ষতি এবং তোমার ক্ষতি, আপনার ক্ষতি, আমাদের সকলেরই ক্ষতি। রেমিটেন্স পাঠাচ্ছেন যে ভাইরা বিদেশ থেকে, আমি তাদেরকে বলবো যে আপনি যে রেমিটেন্সটা পাঠাচ্ছেন এই বাংলাদেশে, আপনাকে এখন দায়িত্ব নিতে হবে যে আপনি যে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্সটা আপনার পরিবার, আপনার সন্তানরা কি স্কুলে যে পড়তে পারছে, আপনার সন্তান নিরাপদে আছে, আপনার স্ত্রী নিরাপদে আছে, আপনার বাবা মা নিরাপদে আছে, তাদের হাত পা গুলো ঠিক আছে নাকি রক কাটার মধ্যে কবজি কেটে তাদেরকে মেরে ফেলছে, এগুলো এখন জি ভাবতে হবে। মানবিক করিডোরের নামে আমাদের মানচিত্র কেটে ফেলা হবে, আমাদের বন্দর দিয়ে দেওয়া হবে, এগুলোর বিষয়ে কথা বলার সবার অধিকার আছে এবং সবাইকে কথা বলতে হবে। জি জি আমাদের যে কি আমাদের বুলডোজার সরকার বর্তমান যেভাবে কাজ করছেন, আগামী দিনেও সেভাবে কাজ করবেন, আমরা সেটা দেখতে পাবো। দেশবাসী চমৎকারভাবে প্রতারিত হবে, অত্যন্ত সাফল্যের সাথে তারা দেশ বিক্রির চক্রান্ত করছেন এবং সেই চক্রান্তে তারা অনেক দূরে গিয়ে যাবেন। আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বা আমাদের সেন্ট মার্টিন নিয়ে যে চিন্তাভাবনা তারা করছেন, নিশ্চয়ই বাংলাদেশের উন্নতির জন্য করছেন। ওই অঞ্চল যদি উন্নত হয়ে যায়, একটা উন্নত দেশের পাশে আমরা থাকব, খুবই স্বাভাবিক, এবং উন্নত দেশের সাথে আমাদের যোগাযোগ হবে। আমরা যদি কখনো ওখানে যেতে চাই, আমরা সহজে যেতে পারবো, আমরা ভিসা আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হয়তো দেয়া হবে। সেই কাজটাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করছেন এবং তার বিজনেস, ইউনূস সাহেবের ব্যবসা বাণিজ্য আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, তিনি যাতে আরও অনেক সফল ব্যবসায়ী হতে পারেন, আরও অনেক সফল ক্ষুদ্র ঋণ দিতে পারেন এবং আরও অনেক ব্যবসা তার যাতে সারা পৃথিবীতে, যাতে তিনি ওই কি জানে ইলন মাস্কের সাথে পাল্লা দিয়ে, ইলন মাস্কের সাথে উনি কথা বলে স্টারলিংক আমাদের দেশে আনতে হবে, এটা কি মানায়? এটা মানায় না। আমরা স্টারলিংকের মতো গ্রামীণ লিঙ্কের মালিক হতে পারি, তাহলে আমাদের দেশ, এবং স্টারলিংক কিন্তু কেউ চায়নি আপা। কি কারণে হঠাৎ করে উনি স্টারলিংক নিয়ে আসলেন, ব্যবসাটা করলেন, আমি এটা বুঝি না। উনি তো চার্লিং টেইলে কোথায় বসিয়েছেন? উনি কিন্তু বসিয়েছেন পার্বত্য যেখানে উনি চট্টগ্রাম। মানবিক করিডোর দিচ্ছে সেখানে। ও এবং আপনাকে আরেকটু বলি, এই যে এত এত কিছু উনি করতে চাইছেন, একটিও সফল হবে না। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে আছেন, ডক্টর ইউনূসের কোনো কিছুই সফল হবে না। যাক, অনেকে আবার বলছেন, নিন্দুকেরা বলে আর কি, নিন্দুকেরা বলে এই স্টারলিংক দিয়ে নাকি ওই যে আরাকান রাখাইনের ওরা নাকি কথা বলবে, হেরা নাকি ইউজ করবে, ওই জন্য টাওয়ারটা ওই দিকে বসানো হয়েছে। তাদের সাথে তার আলাদা ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, উনি তো আর আমাদের না। আরাকান আর্মি মানে কি? আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা ভূখণ্ডকে দখল বিদ্রোহী করা গ্রুপ, একটা দস্যু বিদ্রোহী গ্রুপ দস্যু হ্যাঁ। কেন হবে? স্টেট টু স্টেট আলোচনা হবে। উনি স্টেটের প্রতি নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মির সাথে ওনার কেন মিটিং হবে? এটা তো ইলিগাল। আমরা বাংলাদেশ একটা স্টেট, স্টেট কথা বলবে আরেকটা স্টেটের সাথে। আরাকান আর্মি হচ্ছে নন স্টেট অ্যাক্টর। মিয়ানমারের পুরো আরাকান ভূখণ্ড তো আরাকান আর্মির দখলে না। এখনো তিনটা মানে মিয়ানমারের সরকারের, তো তারা তো আমাদের সাথে, তাদের সাথে কোনো চুক্তি হয়নি। আর মিয়ানমারের দেশে গিয়ে আপনি মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন আরাকান আর্মির সাথে আপনি চুক্তি কি করে করেন? মিয়ানমার তো তাহলে আমাদের উপর এখনো ধৈর্য দেখাচ্ছে, আমাদের দেশের উপর না? ওনারা কিন্তু আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা সেই চিঠি রিপ্লাই এখনো আমাদের দেওয়া হয়। বিলেন সরকার এখন। ও রে বাবা রে, বাবা রে বাবা, কি হইতেছে কিছু বুঝতেছি না। মিয়ানমার সরকার যদি ফোন করেন একটু উপর থেকে কিছু ফেলে তদারকির জন্য, উনার এলাকাকে নিশ্চিন্ত নিরাপদ রাখার জন্য, সে তো নাফ নদীর এদিক সেদিকে তার রাখাইনে কি আপা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ হবে ওখানে? ওখানে ক্ষুদ্র ঋণ বা এই বিষয়ে কিছু শুনেছেন? রাখাইনে কিছু হতে পারে গ্রামীণ ব্যাংকের শাখা? ইউনূস সাহেব যেখানে যাবেন সেখানে ক্ষুদ্র ঋণ যাবে। ও, ইউনূস সাহেব যেখানে যাবে সেখানে তার ব্যক্তি ফায়দা হতে হবে। আচ্ছা স্টার্লিং আচ্ছা উনি ব্যক্তিগত ফায়দা হিসেবে এনেছে। ক্ষুদ্র আচ্ছা ঋণের আচ্ছা। কথা তো তিনি বলে এসেছেন, তিনি তাদেরকে এনআইডি দিবে, পাসপোর্ট দিবেন, এটা তো দিতে পারেন না। রিফিউজিকে আপনি ও দিতে পারেন না। আচ্ছা আপা, ওই আরেকটা কথা বলি, ওই যে এনআইডির ব্যাপারে যে পুলিশ ভেরিফিকেশন ছিল এক ধরনের, তারপরও তো তদন্ত হইতো, কিছু হয়রানিও হইতো, ঘুষ লেনদেনও হইতো, কিন্তু তারপরও মনে হয় যেন প্রয়োজন ছিল যে কারা পাসপোর্ট নিচ্ছে না নিচ্ছে এটা জানতে পারতো, বা যে অনেক সহজে পাসপোর্ট করতে সাহস করতো না, যে চোর ডাকাত ক্রিমিনাল, হ্যাঁ, বিদেশি নাগরিক। এখন নাকি যে সুযোগটা দিয়ে দিয়েছে, ওই যে আমাদের রোহিঙ্গারা যারা আছে এরাও নাকি অনেকে নির্দ্বিধায় পাসপোর্ট করতে পারবে, পুলিশ ভেরিফিকেশন তো নাই। এটা কিন্তু করতে পারে না। আমরা ভারতে যুদ্ধের সময় আমরা যে আশ্রয় নিয়েছিল আমাদের বাংলাদেশের 2 কোটি শরণার্থী, তো ভারত কি আমাদের এনআইডি এবং পাসপোর্ট ইস্যু করবে? তা তো না।
না 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 আমরা ও কেন এটা করবো? একজন অবৈধ সরকার করতে পারে না। ইন্টারিম গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে নাই এই সমস্ত জিনিস। তবে আপা আমি পরিবহন বন্দর এগুলো কিছুই তার এখতিয়ারে নেই, সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। আচ্ছা আপা, আমার একটা অবজারভেশন হলো, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অত্যন্ত সম্মান জানাই, অভিনন্দন জানাই, এবং বাংলাদেশে যেরকম একজন মেধাবী প্রি প্ল্যান্ড অনুষ্ঠান মানে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তিনি বলেছেন ম্যাটিকুলাস ডিজাইন। আমরা কিন্তু তখন বুঝি নাই যে সমস্ত কিছু পরিকল্পনা করে সুন্দরভাবে কিভাবে চালানো যায় সেটা তিনি করছেন। এরকম একজন মেধাবী মানুষ আমাদের প্রধান উপদেষ্টা, এবং তিনি কোথায় কিভাবে কি করবেন, স্টার্লিং কিভাবে আসবে, দেশ কিভাবে বিক্রি করে দেবেন, স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে ধ্বংস করে দেবেন, দেশকে কিভাবে বিপদে ফালাবেন, সেইটার পরিকল্পনাটা সুন্দর। এবং তিনি সেটা স্বীকার করেছেন যে ভাই আমি এটা প্ল্যান করে ফেলছি। রিসেট বাটনের কথা বলছেন, এগুলো কিন্তু তিনি এমনি বলেননি। মেধাবী হিসাবে এবং বুদ্ধি থাকলে যে টাকা আসে সেটা তিনিই বলেছেন। বুদ্ধি থাকলে চোর ডাকাতেরও টাকা আসে, বুদ্ধি থাকলে ওই যে ব্যাংক ডাকাতদেরও টাকা আসে। কিন্তু বুদ্ধি থাকলে মানুষ হতে হবে, মানবিকতা থাকতে হবে, মনুষ্যত্ব বোধ থাকতে হবে, সেটা কিন্তু তিনি বলেননি। কাজেই ওই যে ছাত্রছাত্রীদের মধ্যে আজকে বিশৃঙ্খল অবস্থা, অশান্তি, শিক্ষা প্রতিষ্ঠানে টিচারদেরকে মারামারি, আচ্ছা টিচার যাই হোক, কিন্তু এটার সিস্টেমেটিক ওয়ে আছে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে একজনের বিরুদ্ধে অন্যায় করে শিক্ষক হোক আর যেই হোক সেই থাকতে পারবে না। কিন্তু ন্যাক্কারজনকভাবে শিক্ষকদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, এটিও শোভনীয় নয়। জোর করে অমুককে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, অমুককে ছেড়ে চলে যেতে হবে, অমুককে। শান্তি শান্তি শান্তি। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে রোকেয়া প্রাচী আপাকে গভীর রাতে কষ্ট দিয়েছি। বিপ্লব দত্ত তিনি বলছেন এই, আচ্ছা কি বলছিল বিপ্লব দত্ত, কি বলছিল, এই ইউনূসকে ডক্টর ইউনূস বলা বন্ধ করা উচিত, এটা ডক্টরেট ডিগ্রির অমর্যাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো না, ঠিক আছে বলবো না, কি বলবো, ডক্টর ইউনূস এইটা না হলে তো চিনবেন না। ইউনূস তো আরও অনেক আছে, ডক্টর ইউনূস বললে সবাই চিনবে, ব্র্যান্ড নেম, এইভাবে বলতে হবে, এটা বলা উচিত। যেভাবেই বলেন, অনেকে এটা বকা হিসাবেও বলে, অনেকে গালি হিসাবেও বলে। গ্রামীণ ফোনের কিন্তু একটা ইউনিসের বিজ্ঞাপন আছে, গ্রামীণ ফোনের একটা ইউনিসের বিজ্ঞাপন আছে। আচ্ছা তা নাহলে তো সবাই হ্যাঁ হ্যাঁ, ওইটা তো অন্য ইউনুস ভাববে তো। হ্যাঁ ঠিক আছে, তো অন্য ইউনুস যাতে না ভাবে, আমরা প্রফেসর ডক্টর ইউনুস এটা বললে পুরো তার মানে ওনাকেই মিন করা হয়, ওনাকেই বুঝবেন সবাই। এখন আমাদের ইউনুস আছে, আমাদের একজন মেকআপ ম্যান আছে, আমাদের একজন ক্যামেরা পার্সন আছে ইউনুস। এখন তো এটাও বুঝতে, ও ইউনুস বাতিটা বন্ধ কর, কি ইউনুস বাতিটা জ্বালাই দিছে, আছে না, ফারুকী সাহেব একটা বিজ্ঞাপন করছিল, ইউনুস বাতিটা বন্ধ কর, ইউনুস বাতিটা বন্ধ করে দিছে, সরি জ্বালাই দিছে। জ্বালাই দিলে বললে বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে জ্বালাই দেয়। তোর হাতে আঙ্গুল কয়টা, কষার 6টা নাকি 10, 11টা কইছে, 11টা, 10টা না, 11টা হাতে দেখাইছে। কাজে ইউনুস স্পেসিফিক আমাদের মহান ইউনুস সাহেবের কথা বলতে হবে। তাহলে কিভাবে বলতে হবে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তাহলে বুঝবেন। বিজ্ঞাপনটা যখন হয় তখন আসলে উনি ইউনূসের বিরুদ্ধে কনস্পিরেসিটা তখন শুরু করে নাই মনে হয়। ও আচ্ছা, আবার একটা কথা বলি, আরেকটা দুঃখের কথা বলি, দুঃখজনক সংবাদ, সেটা হচ্ছে যে আমাদের ফারুকী সাহেবের প্রেস কনফারেন্সে সাংবাদিকরা কেউ যায়নি। এই যে অপমান, সাংবাদিকদের উদ্ধত্ত, একজন উপদেষ্টা সম্মানিত লোক ওখানে লাঞ্চের ব্যবস্থা রেখেছেন বাংলা একাডেমিতে, সেখানে উনি প্রেস কনফারেন্স বলে 2টার সময় অপেক্ষা করেছেন, মাত্র নাকি 5 জন সাংবাদিক গেছে, এবং সাংবাদিকরা নাকি ওখানে ঝিমিয়ে পড়ছে, এবং তারা ওখানে ইউটিউব, ফেসবুক এইসব নেটওয়ার্কের সাথে ছিল, কারণ কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়নি, কোনো প্রকার উপদেষ্টা সাহেব সামনে আসেননি, এবং 1.5 ঘন্টা অপেক্ষা করার পরও আর একজনও আসে নাই। পরবর্তীতে সেই প্রেস কনফারেন্স নাকি বন্ধ করা হয়েছে, পোস্টপন্ড করা হয়েছে, স্থগিত করা হয়েছে। এই যে সাংবাদিকদের উদ্ধত্ত, সাংবাদিকদের যে দুঃসাহস, একজন উপদেষ্টার সাথে কিভাবে, উচিত ছিল সেখানে পুরো চ্যানেল নিয়ে যাওয়া, উচিত ছিল সেখানে হাজার হাজার সাংবাদিক একত্রিত হওয়া, কিন্তু তারা না করে এক ধরনের প্রহসন তারা করেছে, 4-5 জনকে পাঠিয়ে পুরো হল রুম আমরা দেখেছি খালি, হাজার হাজার সাংবাদিক সেখানে বসতে পারতেন, ক্যামেরা পার্সনরা বসতে পারতেন, কিন্তু তারা উদ্যোগ না নিয়ে চ্যানেলগুলো, কারা এই দৃশ্যটার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে, সেই চ্যানেলগুলো কে, কারা কারা আমাদের সংস্কৃতি উপদেষ্টার ভালো মন্দ ভালো চান না, তাদেরকে চিহ্নিত করে একটা ব্যবস্থা করা উচিত। এই ঘটনা একটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে
বাংলাদেশে যেখানে বাক স্বাধীনতা বন্দী হয়ে গিয়েছিল, তো বাংলাদেশের 10 মাসের মানে মেটিকুলাস ষড়যন্ত্রের মানে বন্দি বাংলাদেশের অবস্থার এই 10 মাসের প্রথম বাক স্বাধীনতা হরণ থেকে যারা মুক্তি পেয়েছে, যারা প্রতিবাদ হিসেবে বর্জন করেছে এই উপদেশটাকে, তারা হচ্ছে সাংবাদিক ভাইরা। আমি স্যালুট জানাই যারা সেই সংবাদ সম্মেলনটাকে বয়কট করেছে, যায়নি। এটা কিন্তু অনেক বড় একটা কথা, বড় একটা ঘটনা, অনেক বড় এবং অনেক সিগনিফিকেন্ট। কারণ যেখানে সাংবাদিকদের বাক স্বাধীনতা, গণমাধ্যমের বাক স্বাধীনতা কিন্তু সম্পূর্ণ জিরোতে চলে গিয়েছিল, দাঁড়ানো এটা অনেক বড় একটা ব্যাপার। আমি স্যালুট জানাই।